প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। গত ক্লাসগুলোতে আমরা ভিসকোস রেয়নের বৈশিষ্ট্য, তারপর ভিসকোস রেয়নের ভৌত গুণাবলী নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ভিসকোস রেয়নের রাসায়নিক গুণাবলী নিয়ে। তো ভিসকোস রেয়নের রাসায়নিকগুলো কি কি, শুরু করা যাক। ভিসকোস রেয়নের যে রাসায়নিক গুণাবলী আছে, প্রথম কি অ্যাসিডে কেমন ক্রিয়া করে। ভিসকোস রেয়নের অ্যাসিডে ক্রিয়া কি? ভিসকোস রেয়ন শক্তিশালী অ্যাসিডে ফাইবার ধ্বংস হয়ে যায়। শক্তিশালী অ্যাসিড বলতে কি বুঝি? সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেগুলোতে এই ফাইবার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কারণটা কি? কারণ এটার মধ্যে আছে সেলুলোজ, আর সেলুলোজ কোনো দিন অ্যাসিডে একদম দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা, কিন্তু মৃদু অ্যাসিড, উইক অ্যাসিড, যেমন ধরো যে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, এগুলোর মধ্যে এটা তেমন খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না। যেমন 2% অ্যাসিটিক অ্যাসিড অথবা ফর্মিক অ্যাসিডে কক্ষ তাপমাত্রা ভিসকোস রেয়নের কোনো ক্ষতি হয় না, অনলি 2%। যদি বাড়াই তাহলে সমস্যা হবে। আর ঘন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডে ভিসকোস রেয়ন পুরোপুরি ডিজলভ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। অ্যাসিড দ্বারা ক্রিয়া করানোর পর একে ভালোভাবে ধৌত না করলে এটি শক্ত ও ভঙ্গুর হয়ে যায়। দেখা গেলো আমি অ্যাসিডের মধ্যে এটাকে কোনো একটা ক্রিয়া করাইলাম, তারপরে যদি আমি ভালো মতো ওয়াশ না করি পানি দ্বারা, যে অ্যাসিডটা যদি ওর মধ্যে থাকেই যায়, তাহলে ফাইবারটা একদম শক্ত এবং গুঁড়া ভঙ্গুরের হয়ে যাবে। নেক্সট কি? অ্যালকালিতে ক্রিয়া। ভিসকোস রেয়নের রাসায়নিক গুণাবলীর মধ্যে আমরা এতক্ষণ অ্যাসিডের ক্রিয়া নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব হলো অ্যালকালিতে ক্রিয়া নিয়ে। অ্যালকালিতে কি ক্রিয়া? দুর্বল অ্যালকালিতে, অ্যালকালি বলতে কি কাস্টিক সোডা বা এই টাইপের যে ক্ষার জাতীয় বা ক্ষারক জাতীয় পদার্থগুলো, সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে। তো অ্যালকালিতে ব্যাপারটা কি হয়? দুর্বল অ্যালকালিতে প্রতিরোধ ক্ষমতা ভালো, কিন্তু গাঢ় অ্যালকালিতে শক্তি ভালো মতো প্রতিরোধ করতে পারে না। ঠিক অ্যাসিডের মতোই, দুর্বলে সে মোটামুটি টিকতে পারে, কিন্তু সবলে সে মরে যায়। ঠিক একই রকমভাবে অ্যালকালিতেও, দুর্বল অ্যালকালিতে সে কোনোভাবে বাঁচে, কিন্তু শক্তিশালী অ্যালকালিতে বা ক্ষারে বা ক্ষারকে সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ব্লিচে ক্রিয়া। ব্লিচে কি হয়? কারণ আমরা জানি টেক্সটাইল ফাইবারগুলোকে স্কাওয়ারিং এবং ব্লিচিং প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়। এখন যেহেতু এটা একটা কৃত্রিম ফাইবার, এটাকে আমাকে স্কাওয়ারিং করে ধবধবে সাদা করার কোনো প্রয়োজন নেই বা অপদ্রব্য দূর করার দরকার তেমন একটা নাই। কারণ কি, এখনকার দিনে অনেক জায়গাতেই স্কাওয়ারিং ও ব্লিচিং প্রসেসটাকে একসাথেই করা হয়, একই টাইপের কেমিক্যাল পড়া হয়। সে কারণে আমরা যদি ব্লিচ করি তাহলে আমাদের ওই বেসিক্যালি পুরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পায়ে যাব। তো ব্লিচ কি? ব্লিচে এটা ক্ষতিগ্রস্ত হয়, শক্তিশালী অক্সিডাইজিং ব্লিচে ক্ষতিগ্রস্ত হয় এবং অক্সিডাইজিং ও রিডিউসিং উভয় ব্লিচই ব্যবহার করা চলে। শক্তিশালী ব্লিচ সে সহ্য করতে পারে না। জৈব দ্রাবক বা জৈবিক দ্রাবক, এখানে কি হয়? জৈবিক দ্রাবক যেমন টেক্সটাইলের জৈবিক দ্রাবক যেমন পাইন অয়েল, ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, বেনজিন, টলুইন, জাইলিন, গ্যাসোলিন এবং কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি ভিসকোস রেয়নে ব্যবহার করা হয় এবং এটি ফাইবারের কোনো ক্ষতি করে না। তবে কিপ্রোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিসকোস রেয়ন দ্রবীভূত হয়। কিপ্রোনিয়াম হাইড্রোক্সাইড একটা কেমিক্যাল, এই কেমিক্যালে এটা এক প্রকারের জৈব দ্রাবক। হ্যাঁ, তো আমাদের এখানে একটু টেনশন হবে, পাইন অয়েলের কাজ কি, ক্লোরিনেটেড হাইড্রোকার্বনের কাজ কি, বেনজিন, টলুইন। বিশেষ করে বেনজিন, টলুইন এগুলোকে নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব। শুধু নামগুলোকে মনে রাখো, এগুলো হলো জৈব দ্রাবক। কী কী জৈব দ্রাবকের নাম বলেছি আবার একটু মনে করিয়ে দিই। জৈব দ্রাবক কি? ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, পাইন অয়েল, তারপরে হলো বেনজিন, টলুইন, জাইলিন, গ্যাসোলিন এবং কার্বন টেট্রাক্লোরাইড। এগুলো এইসব জৈব দ্রব্য সে সহ্য করতে পারে এবং এগুলো ব্যবহার করা হয়। বাট কিপ্রোনিয়াম হাইড্রোক্সাইড নামে যে জৈব দ্রব্যটা আছে, সেখানে সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আচ্ছা, সূর্যের আলো ও তাপে এটা কি? অতি বেগুনি আলোতে বা অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেতে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং 300 ডিগ্রি ফারেনহাইটের উপরে শক্তি হারায় যায়। হ্যাঁ, 300 ডিগ্রি ফারেনহাইট বা 150 সেলসিয়াস আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। বা ইস্ত্রি করা তাপমাত্রা মাত্র 275 ফারেনহাইট।
ঠিক আছে। আচ্ছা, মিলডিউ এর প্রতিরোধ ক্ষমতা, মিলডিউটা একটু আলোচনা করতে হবে। মিলডিউ এক প্রকারের ছত্রাক। সেই ছত্রাকটা কীরকম, তোমরা গেঞ্জি বা কাপড়গুলোকে যদি ভেজা অবস্থায়, স্যাঁতস্যাঁতে অবস্থায় যদি রোদে দিয়ে না শুকায় কোনো ছায়া রাখে দাও, তাহলে ওটার মধ্যে যে আমরা বলি না তিলা পড়ে, তিলার মতো যে কালো 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 ছোপ 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 যে তিলা পড়া ব্যাপারটা আমরা বলি, সেটাই অ্যাকচুয়ালি মিলডিউ। ঠিক আছে। এখন মিলডিউ ব্যাপারটা কি, এটা হলো মাইক্রো অর্গানিজম, একটা ছোট মাইক্রো অর্গানিজম, ওয়ান কাইন্ড অফ ছত্রাক বলা যেতে পারে। তো এই মাইক্রো অর্গানিজমগুলোতে কি ইত্যাদি ভিসকোস রেয়নের রং, শক্তি, চাকচিক্য গুণাগুণকে ক্ষতিগ্রস্ত করে। কেন করে? কারণ হলো মাইক্রো এই অর্গানিজমগুলো বা মিলডিউয়ের খাবার হলো সেলুলোজ। সে সেলুলোজের সাথে মানে অ্যাটাচ করে সেলুলোজটাকে ক্ষতি করে বা ধ্বংস করে বা এক প্রকারের খায় ফেলে। তো যেহেতু সেলুলোজ হলো আমাদের এই ভিসকোস রেয়নের মূল উপাদান, তো সেই কারণে এই মিলডিউ দ্বারা এই ভিসকোস রেয়ন আক্রান্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। এবং ক্ষতিগ্রস্তের কারণসমূহ নির্ভর করে কী ধরনের ওয়াপ সাইজ সুতা ব্যবহার করা হয়েছে, আমি কিভাবে প্রক্রিয়াজাত করছি এইটার উপরেও অবশ্য অনেকখানি নির্ভর করে। যদি ভালো শুষ্ক পরিষ্কার অবস্থায় ভিসকোস রেয়ন ফাইবারকে রাখা হয়, তাহলে মিলডিউ দ্বারা তেমন একটা আক্রান্ত হয় না। পোকামাকড়ের প্রতিরোধ ক্ষমতা, পোকামাকড় আক্রমণ করে ও ক্ষতি করে। পোকামাকড়ের ব্যাপারটা লিখলাম না, পোকামাকড়ের এটা তো ক্ষতি করে। কারণটা কি, এইখানে ওই যে সেলুলোজের কারণটাই। কারণ অনেক পোকামাকড়ের মূল খাবারই হলো সেলুলোজ টাইপের জিনিস। যেমন অনেক পোকামাকড় বই খায় ফেলে, তারপরে কটন কাপড় খায় ফেলে। হ্যাঁ, তো কেন খায়? এটার মধ্যে সেলুলোজ আছে, তাই না? ঠিক একই কারণে সে আমাদের ভিসকোস রেয়নকেও খাই ফেলতে পারে। রং করার ক্ষমতা, কটনের তুলনায় ভিসকোস রেয়নের রঙের আসক্তি অনেক বেশি, এটা রং ধারণ ক্ষমতাটা বেশি, তার মানে রংটাকে খুব সুন্দরভাবে সে অ্যাবজর্ব করতে পারে। ডাইরেক্ট ডাই, ভ্যাট ডাই, সালফার ডাই দ্বারা খুব সহজেই এই ভিসকোস রেয়নকে রং করা যায়। তো আজকে আমরা জানলাম হলো ভিসকোস রেয়নের রাসায়নিক গুণাবলী নিয়ে। নেক্সট ক্লাসে আমরা এটার ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।